নমস্কার, সকলকে স্বাগত জানাই। মহাত্মা গান্ধীর নেতৃত্বে যে গুরুত্বপূর্ণ ৩টি আন্দোলন হয়েছিল তার মধ্যে আইন অমান্য আন্দোলন ছিল অন্যতম। এই আইন অমান্য আন্দোলনের ব্যর্থতার কারণ বা এই আইন অমান্য আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল তা আজকের আলোচনার বিষয়। গান্ধীজির নেতৃত্বে ভারতে ১৯৩০ সালে ২২শে মার্চ আইন অমান্য আন্দোলনের সূচনা হয়েছিল ডান্ডি অভিযানের মাধ্যমে। তার নেতৃত্বে এই আন্দোলন সারা দেশে এক গণ আন্দোলনে পরিণত হয়েছিল, কিন্তু যেরকম সাড়া জাগিয়ে এই আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল তা পুরোপুরি ব্যর্থ হয়েছিল বিভিন্ন কারণে। প্রথমত, গান্ধীজি উপলব্ধি করেছিলেন জনগণ সত্যাগ্রহের যথার্থ তাৎপর্য উপলব্ধি করতে পারেনি, সেই জন্য আন্দোলনের ধাগা বাঁধেনি। তিনি গভীর বেদনা ও হতাশার সঙ্গে লক্ষ্য করেছিলেন যে তার ঘনিষ্ঠ অনুচরগণ সত্যাগ্রহ ও অহিংসার আদর্শ নিয়ে মাথা ঘামায়নি। এছাড়াও কংগ্রেসের মধ্যে সমাজতন্ত্র মতাদর্শের দ্রুত বিস্তার আন্দোলনের ক্ষতি সাধন করেছিল। দ্বিতীয়ত, সরকার যদি অনমনীয় হয় এবং দমনমূলক নীতি যদি কঠোর হয় তাহলে সেই আন্দোলন আংশিক সফল হলেও পুরোপুরি সফল হতে পারে না। লর্ড উইলিংটনের অনমনীয় মনোভাব ও ইংল্যান্ড সরকারের পরিবর্তন আইন অমান্য আন্দোলনের সাফল্যের পথে একটা বড় বাধা হয়ে দাঁড়ায়। নবপর্যায়ে যখন আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল তখন সরকারি দমননীতি তীব্র আকার ধারণ করেছিল, সেই জন্য আন্দোলনের তীব্রতা অনেকাংশে হ্রাস পেয়েছিল। তৃতীয়ত, দীর্ঘকাল যাবৎ আন্দোলন চালিয়ে যাবার মতো মনোবল ও অর্থবল কোনোটাই কংগ্রেসের ছিল না। সেই জন্য ১৯৩০ খ্রিস্টাব্দের মধ্যভাগ থেকে কংগ্রেসের অনেক নেতা উপলব্ধি করেছিলেন যে এই আন্দোলন আর বেশি দিন চালিয়ে যাওয়া সম্ভব হবে না। সেই জন্য গান্ধীজি এই আন্দোলন প্রত্যাহার করেন। সাধারণ মানুষ মুক্ত হস্তে অর্থ সাহায্য করলেও একটা বড় আন্দোলন পরিচালনা করার জন্য অতি অবশ্যই শিল্পপতি ও ব্যবসায়ীদের ওপর নির্ভরশীল হওয়া একান্তই প্রয়োজন। কিন্তু শিল্পপতি ও ব্যবসায়ীরা আন্দোলনের পেছনে সেভাবে মুক্ত হস্তে অর্থ সাহায্য করেননি, বরং শিল্পপতি ও ব্যবসায়ীরা নিজেদের সংকীর্ণ স্বার্থ চরিতার্থ করার জন্য ইংরেজ সরকারের নিকট এক গোপন বোঝাপড়া করে আন্দোলনকে দুর্বল করতে চেয়েছিলেন। চতুর্থত, নেহেরু চুক্তির বিফলতা, জিন্নার সংশোধনী নাকচ হওয়ার ফলে মুসলিম বুদ্ধিজীবী ও উচ্চবিত্ত মুসলিমদের বড় অংশ লীগে যোগ দেয়। জিন্না লীগের লখনৌ অধিবেশনে ১৪ দফা দাবি পেশ করেন। এর ফলে মুসলিম সম্প্রদায়ের বৃহত্তর অংশ আইন অমান্য আন্দোলন থেকে দূরে থাকে। যদিও নিম্ন শ্রেণীর মুসলিমদের একাংশ আইন অমান্য আন্দোলনের সমর্থন জানায় এবং সীমান্ত প্রদেশে খোদাই খিদমতগর ও খান আব্দুল গফর খানের প্রভাবে পাঠানরা আইন অমান্য আন্দোলনে যোগ দেয়, সাধারণভাবে বেশিরভাগ মুসলিম সংকীর্ণ সাম্প্রদায়িক দৃষ্টিবশত এই আন্দোলন থেকে দূরে থাকে। পঞ্চমত, অসহযোগ আন্দোলনে বুদ্ধিজীবী শ্রেণী যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আদালত বয়কট ও স্কুল কলেজ বয়কট করে, আইন অমান্য আন্দোলনে ঠিক সেই স্বতঃস্ফূর্ত ব্যাপক বয়কট দেখা যায়নি। গান্ধীজি লাহোর কংগ্রেসে ছাত্রদের স্কুল কলেজ বয়কটকে অবাস্তব বলে ঘোষণা করেন। এছাড়াও আন্দোলনকে দুর্বল করার উদ্দেশ্যে ১৯৩২ খ্রিস্টাব্দে আগস্ট মাসে ব্রিটিশ প্রধানমন্ত্রী ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন, যার ফলে হিন্দু সম্প্রদায় দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। এর ফলেই আন্দোলন দুর্বল হয়ে পড়ে। আইন অমান্য আন্দোলনের ব্যর্থতা ভারতবাসীকে হতাশ করেছিল, তাদের স্বাধীনতার স্বপ্ন ধূলিসাৎ হয়ে গিয়েছিল। যাই হোক, আইন অমান্য আন্দোলন ব্যর্থ হলেও স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই আন্দোলনের গুরুত্ব কম ছিল না। একথা অনস্বীকার্য যে গান্ধীর নেতৃত্বেই কংগ্রেস একটি গণ পার্টিতে পরিণত হয়েছিল। রজনীপাম দত্তের ভাষায় এই সংগ্রাম ব্যর্থ হয়নি। এক নতুন ও বৃহত্তর জাতীয় ঐক্য, আত্মবিশ্বাস, গর্ব ও দৃঢ় সংকল্প
এই বছরে সংগ্রামের মধ্য দিয়েই আত্মপ্রকাশ করেছে কয়েক বছরে। ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে একটি লাইক কমেন্ট করে যাবেন।